সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কি? কোনো একটা সংখ্যাকে যে পদ্ধতিতে লেখা হয় বা প্রকাশ করা হয় সেটাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তো আমি এটা লিখে দিচ্ছি, যে পদ্ধতিতে কোনো একটি সংখ্যাকে লেখা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তো এটা মানে কি? একটা সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য অনেকগুলা পদ্ধতি রয়েছে। যেমন ধরা যাক আমি একটা সংখ্যা লিখলাম 110, আমি সংখ্যা লিখলাম। যদি আমি এই সংখ্যাটার বেস দিয়ে দিই 10, তাহলে বোঝাবে এটা দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। এই 110 সংখ্যার আমি যদি বেস দিয়ে দিই 2, তাহলে বোঝাবে এটা বাইনারি সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। এই 110 এর বেস যদি আমি দিয়ে দিই 8, তাহলে বোঝাবে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। এই 110-এরই আমি যদি বেস দিয়ে দিই 16, তাহলে বোঝাবে এটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে লেখা বা প্রকাশ করার জন্য যে পদ্ধতি রয়েছে সেটা কি বলা হয়? কি? সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যা পদ্ধতির মৌলিক বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে অঙ্ক, একটা হচ্ছে ভিত্তি। সংখ্যাকে আমরা ইংলিশে বলে থাকি নাম্বার, অঙ্ককে আমরা ইংলিশে বলি ডিজিট, এবং ভিত্তিকে আমরা ইংলিশে বলে থাকি বেস বা রেডিক্স। তো এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে ভালো করে। তো প্রথমে আসা যাক, সংখ্যা জিনিসটা আসলে কি? সংখ্যাটা হচ্ছে আসলে একটি গাণিতিক মান। তো সংখ্যার সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি, যে সংখ্যা কি জিনিস, সংখ্যা বা নাম্বার কি জিনিস, এটা আমি একটু লিখে দিচ্ছি, সংখ্যা বা নাম্বার। তো সংখ্যা হচ্ছে একটি গাণিতিক মান যার সাহায্যে কোনো কিছুর গণনা, পরিমাণ বা পরিমাপকে প্রকাশ করা যায়। তো আমরা এটা একটু লিখে দিই, যে সংখ্যা হচ্ছে একটি গাণিতিক মান বা অ্যারিথমেটিক ভ্যালু যার সাহায্যে কোনো কিছুর গণনা, পরিমাণ বা পরিমাপ প্রকাশ করা যায়। এখন আমরা অনেক বইয়ের মধ্যে এটা সংজ্ঞা দেখি যে এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। এটাও কিন্তু আমরা বলতে পারবো যে সংখ্যার গঠনটা কিভাবে হয়। সংখ্যা কিন্তু এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। এটা আমরা একটু লিখে রাখি, যে এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। অনেকে ভুল করে কিন্তু দুই বা ততোধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয় এটা লিখে ফেলে, কিন্তু এটা কিন্তু লেখা যাবে না। আমরা সবসময় লিখবো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। এটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে পরিষ্কার করে দিচ্ছি। যেমন ধরা যাক, আমরা জানি এক বছর সমান হচ্ছে 365 দিন। তো এখানে
এক বছরে কতগুলো দিন হয় সেই দিনের পরিমাণটা প্রকাশ করার জন্য আমরা এই 365 সংখ্যাটাকে আমরা ব্যবহার করতেছি। এই 365 সংখ্যাটাকে আমরা ব্যবহার করতেছি। আর এই 365 সংখ্যাটার মধ্যে 3টা অঙ্ক আছে। একটা হচ্ছে 3 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 3টা অঙ্ক আছে। তার মানে আমরা বলতে পারি একটা সংখ্যা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত হতে পারে, এটা আমরা বলতে পারি। আবার সেম প্রশ্নটা যদি আমরা একটু উল্টোভাবে করি, যে 365 দিনে কত বছর, তাহলে 365 দিনে কতগুলা বছর হয় তার পরিমাণটাকে প্রকাশ করার জন্য আমরা এখানে এক সংখ্যাটাকে ব্যবহার করতেছি, এবং এই এক সংখ্যাটা গঠিত হয়েছে শুধুমাত্র একটি অঙ্কের সমন্বয়ে। তাই আমরা বলতে পারি এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। আশা করি বিষয়টা সবার কাছে পরিষ্কার। এখন আমরা অঙ্কের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে আসি। অঙ্ক কি জিনিস? অঙ্ক কি জিনিস? অঙ্ককে আমরা ইংলিশে বলবো হচ্ছে ডিজিট। অঙ্ককে আমরা ইংলিশে বলবো ডিজিট। অঙ্ককে আমরা ইংলিশে বলবো ডিজিট। তো অঙ্ক কি? অঙ্কের কনসেপ্টটা কি? অঙ্ক হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক চিহ্নগুলো ব্যবহার করা হয়, সেই মৌলিক চিহ্নসমূহকেই মূলত অঙ্ক বলা হয়। আমরা একটু সংখ্যাটা লিখে দিই সুবিধার্থে। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক চিহ্ন বা প্রতীক সমূহ ব্যবহার করা হয়, বা প্রতীক সমূহ ব্যবহার করা হয়, তাকে সেই সংখ্যা পদ্ধতির অঙ্ক বলে। তাকে সেই সংখ্যা পদ্ধতির অঙ্ক বলে। আবার এটাও কিন্তু বলা যায় যে অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক, কারণ অঙ্ক দিয়ে কিন্তু সংখ্যা তৈরি হয়। ওকে, ওইটা আমরা লিখব। তো আমরা এখন যে সংজ্ঞাটা লিখেছি, যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক চিহ্ন বা প্রতীক সমূহ ব্যবহার করা হয়, তাকে সেই সংখ্যা পদ্ধতির অঙ্ক বলে। এটা আমরা একটু বুঝিয়ে বলি, একটা এক্সাম্পল দিই। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে, মোট 10টি মৌলিক চিহ্ন রয়েছে। মৌলিক চিহ্ন যেমন কি রয়েছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 রয়েছে। এগুলো হলো দশমিক সংখ্যা পদ্ধতির 10টি অঙ্ক। দশমিক সংখ্যা পদ্ধতির 10টি অঙ্ক। এরকম ভাবে আমরা বলতে পারি অনুরূপভাবে আমরা বলতে পারি বাইনারিতে মোট অঙ্ক আছে কয়টা? 2টা, কারণ তার মধ্যে 2টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। একটা হচ্ছে 0, তার মধ্যে আমরা 2টা মৌলিক চিহ্ন ব্যবহার করব। দুইটা মৌলিক চিহ্ন আছে বাইনারিতে, আছে 2টা মৌলিক চিহ্ন। কি আছে? 2টা মৌলিক চিহ্ন আছে, একটা আছে 0 আর একটা আছে 1। এরকম ভাবে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টা মৌলিক চিহ্ন আছে, এই জন্য অক্টাল এর মোট অঙ্ক হচ্ছে 8টা। কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। হেক্সাডেসিমালে মৌলিক চিহ্ন আছে 16টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর আছে A, B, C, D, E আর হচ্ছে F।
এখন যদি আপনাকে অন্য কোনো একটা সংখ্যা পদ্ধতি বলে যে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কতগুলো চিহ্ন আছে, বা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক কয়টা, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক হচ্ছে আসলে 4টা। কি 0, 1, 2, 3, এই 4টা হচ্ছে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক। এখন আপনাকে যদি বলা হয় 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক কয়টা, 7টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7টা অঙ্ক। তো আমরা আশা করছি যে অঙ্ক জিনিসটাকে আমরা বুঝতে পারলাম। তো অঙ্ককে আমরা কি বলছিলাম, অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক। অঙ্ক হলো সংখ্যার ক্ষুদ্রতম একক। অঙ্ক হলো সংখ্যার ক্ষুদ্রতম একক। তো আমরা অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এখন এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা অঙ্ক এবং সংখ্যার একটা পার্থক্য আমরা দেখতে পারি। অঙ্ক এবং সংখ্যার একটি পার্থক্য আমরা এখন দেখে নিই। অনেক সময় একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে, একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে অঙ্ক ও সংখ্যা এক নয়। অঙ্ক ও সংখ্যা এক নয়। অঙ্ক ও সংখ্যা এক নয়, ব্যাখ্যা করো। তো এটা আমরা দেখব, অঙ্ক ও সংখ্যা এক নয়, এই ব্যাখ্যাটা আমরা দেখি। এটা মানে হচ্ছে একটা পার্থক্য, অঙ্ক এবং সংখ্যা দুটা ভিন্ন জিনিস, সেটা আমাদেরকে এখন শো করতে হবে। আমরা যদি এটা দেখি, এই সাইডে আমরা রাখলাম হচ্ছে অঙ্ক, এই সাইডে আমরা রাখলাম হচ্ছে সংখ্যা। তো আমরা যদি একটু দেখি অঙ্কের অলরেডি আমরা একটা সংজ্ঞা পেয়েছি যে অঙ্ক হচ্ছে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে অঙ্ক। তো আমরা সংজ্ঞা দিয়ে কিন্তু আমরা একটা পার্থক্য দিতে পারি। সংজ্ঞা দিয়ে আমরা একটা পার্থক্য দিতে পারি যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহকে সেই সংখ্যা পদ্ধতির অঙ্ক বলে। সেই সংখ্যা পদ্ধতির অঙ্ক বলে। অনুরূপভাবে আমরা সংখ্যার সংজ্ঞাটাও কিন্তু দিতে পারি যে সংখ্যা হচ্ছে একটি গাণিতিক মান যার সাহায্যে সংখ্যা হলো একটি গাণিতিক মান যার সাহায্যে কোনো কিছুর গণনা, পরিমাণ বা পরিমাপ প্রকাশ করা যায়। আমরা সংজ্ঞার সাহায্যে কিন্তু একটা পার্থক্য আমরা দিতে পারি। এরকম ভাবে আরেকটা পার্থক্য আমরা দিতে পারি, এই যে অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক। অঙ্ক হলো সংখ্যার ক্ষুদ্রতম একক। আবার সংখ্যাটা আমরা কিভাবে দিতে পারি, সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়, এটা আমরা কিন্তু বলতে পারি। তারপর আরেকটা পার্থক্য আমরা কেমন দিতে পারি, 3 নম্বর পার্থক্য কি হতে পারে। তো একটা জিনিস দেখবেন যে সকল সংখ্যা পদ্ধতিতে
অঙ্কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, কিন্তু সংখ্যার সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক হচ্ছে 2টা, আর এই 2টা অঙ্ক দিয়ে আপনি পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যাই কিন্তু আপনি লিখতে পারবেন। একদম ইনফিনিটির আগ পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যাই কিন্তু লেখা যাবে। এই জন্য আমরা বলতে পারি যে কোনো সংখ্যা পদ্ধতিতে অঙ্কের সংখ্যা নির্দিষ্ট, কোনো সংখ্যা পদ্ধতিতে অঙ্কের সংখ্যা নির্দিষ্ট। অন্যদিকে সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বলতে পারবো কোনো সংখ্যা পদ্ধতিতে সংখ্যার সংখ্যা নির্দিষ্ট নয়, যে সংখ্যা এর সংখ্যা নির্দিষ্ট নয়। কারণ আমরা বাইনারি, যেমন আমি বললাম বাইনারিতে মোট অঙ্ক আছে 2টা, 2টা অঙ্কের সংখ্যা 2টাই থাকবে সারা জীবন, আর এই 2টা অঙ্ক দিয়ে আপনি পৃথিবীর সকল সংখ্যাকেই প্রকাশ করতে পারবেন। অনুরূপভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক আছে 2টা, অঙ্কের সংখ্যা নির্দিষ্ট, আর এই 10টা দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্কের সংখ্যা হচ্ছে 10টা, আর এই 10টা অঙ্কের সাহায্যে পৃথিবীর সকল সংখ্যাকে আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। এই জন্য আমরা এটা বলতে পারি। এরপরে যদি আরো পার্থক্যের প্রয়োজন হয় তাহলে আপনারা উদাহরণ দিয়ে দিতে পারেন। উদাহরণ আমরা দিয়ে দিতে পারি। যেমন একটা উদাহরণ আমরা দিলাম যে 365 দিন। এখানে 3, 6, 5 হলো অঙ্ক। সেম আমরা এখানেও দিতে পারি যে 365 দিন। এখানে 365 হলো 365 হলো এখানে 365 হলো একটি সংখ্যা। ওকে, তাহলে আমরা খুব সহজেই অঙ্ক এবং সংখ্যা যে এক না সেই বিষয়টা আমরা পরিষ্কার করতে পারি। তো এখান থেকে অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসে, যেমন নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি ভুল। হ্যাঁ, এরকম কিছু এমসিকিউ আসে, নিচের কোনটি ভুল। যেমন আমরা একটা দিলাম 110, দিলাম দশমিকে, দিলাম হচ্ছে 786, এটা দিয়ে দিলাম আমরা অক্টালে। আমরা দিলাম হচ্ছে 5a.c, এটা দিলাম আমরা হেক্সাডেসিমালে। তারপরে 120, এটা দিয়ে দিলাম আমরা অক্টালে। এখন এখানে ভুল কোনটা? তো অনেকেই ভাবে 110, তো বাইনারিতে লিখে 1 আর 0 বাইনারিতে থাকে, এটা মনে হয় 10 দিয়ে দিচ্ছে, এটা মনে হয় ভুল করছে। না, এটা কিন্তু সঠিক। দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমাদের 1 এবং 0 অঙ্ক আছে, সেক্ষেত্রে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক কিন্তু আমরা লিখতে পারবো, এটা হচ্ছে আমার সঠিক। ওকে, তারপর দেখেন অক্টাল সংখ্যা পদ্ধতি, এখানে বেস দেওয়া আছে কত? 8, কিন্তু এখানে অঙ্ক আছে 8। আমরা একটু আগে আমরা কিন্তু পড়েছিলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 নামে কিন্তু কোনো অঙ্ক নাই, আছে না। সেই ক্ষেত্রে এটা কিন্তু আমার ভুল, এই জিনিসটা কিন্তু আমার ভুল, এটা আমার ভুল। আর হেক্সাডেসিমালে এ আছে, সি আছে, এটাও সঠিক। 120 অক্টালে এটা সঠিক, এটাও সঠিক, কিন্তু এইটা হচ্ছে কি আমার ভুল। তাহলে আমার সঠিক উত্তর হবে কোনটা? এটা। যে নিচের কোনটি ভুল? এই 786 অক্টালে আছে, এটা হচ্ছে কি ভুল। ওকে, এরকম এমসিকিউ আসলে আশা করি আপনারা সহজেই পারবেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তিটা কিন্তু পরীক্ষায় অনেক আসে। বেজ বা ভিত্তি কাকে বলে, কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার থাকতে হবে, যাতে কেউ জিজ্ঞেস করলে আমরা বলতে পারি এবং নিজেরাও এটাকে অনুধাবন করতে পারি। বেজ বা ভিত্তি আসলে কি? বেজ বা ভিত্তি বলতে বোঝায় কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলা ব্যবহার করা হয়, সেই অঙ্কগুলার মোট সমষ্টিকে বলা হয় সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। এরকম ভাবে বলতে পারবো, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সমূহের মোট সংখ্যাকে সেই সংখ্যা পদ্ধতির বেজ বা
ভিত্তি বলে। আমি এটা লিখে দিচ্ছি, কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহের মোট সংখ্যাকেই সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। অর্থাৎ এটা আমরা এক্সাম্পলের সাহায্যে প্রকাশ করি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহের মোট সংখ্যাকেই সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক 10টা, এই জন্য এর ভিত্তি হচ্ছে 10। অনুরূপভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এর মোট অঙ্ক 2টা, তাই এর ভিত্তি হচ্ছে 2। অক্টাল, এর মধ্যে মোট অঙ্কের সংখ্যা হচ্ছে 8টা, এই জন্য এর ভিত্তি হচ্ছে 8। হেক্সাডেসিমাল, এর মোট অঙ্কের সংখ্যা হচ্ছে 16টা, এই জন্য এর ভিত্তি কিন্তু 16। আমরা বুঝতে পারলাম ভিত্তি জিনিসটা আসলে কি। আজকের লেকচারে আমরা এই পর্যন্ত রাখলাম, পরবর্তী লেকচারে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।